আসসালামু আলাইকুম। ফোকাস অন স্টাডিজে সবাইকে স্বাগত। আজকে আমরা শিখব নবম দশম শ্রেণী হিসাব বিজ্ঞানের নবম অধ্যায় রেয়ামিল। আচ্ছা, এই রেয়ামিল অধ্যায়টা সবচেয়ে সহজ। এখানে শুধুমাত্র কিছু লেনদেন মানে কয়টা হিসাব দিবে, খতিয়ানের জের দিবে, ওই জেরগুলোকে তুমি জাস্ট ওদের স্বাভাবিক জের অর্থাৎ ডেবিট হলে ডেবিট দিকে বসাবা, ক্রেডিট হলে ক্রেডিট দিকে বসাবা, এরপরে 2 পাশ যোগ করে দিবা। যেমন আমরা মানে একটা রেয়ামিলের উদাহরণ আগে তোমাদেরকে দেখাই। এখানে যে ইয়াগুলো আছে, থিওরিগুলো আছে, এগুলো আমরা পরে দিয়ে শিখব। প্রথমে আমরা একটা রেয়ামিলে কীভাবে প্রস্তুত করতে হয় এবং রেয়ামিল কীভাবে কী করতে হয় এটা আমরা একটা দেখি। যেমন আমরা এটা একটা আমাদের রেয়ামিল, এত বড় হিসাব তোমাদের আসবে না। যেমন এখানে এই রেয়ামিলের 28টা এন্ট্রি আছে, তোমাদের কয়টা আসতে পারে? 10 থেকে 12টি বা 15টি সর্বোচ্চ। হ্যাঁ, এখন আমাদের একটা পূর্ণাঙ্গ রেয়ামিল শেখার জন্য আমি যতটুকু আমার আইডিয়া, আমার মনে হয় যে এই 28টা লেনদেন যদি আমরা বুঝে বুঝে করি, এই লেনদেনগুলো দিয়ে আমরা সবগুলোই সলভ করতে পারবো। ঘুরে ঘুরে আমাদেরকে এই 28টার মধ্যেই পড়বে, কমন পড়বে। এখন প্রশ্ন কেমন থাকবে? এই উপরে এটা হচ্ছে প্রশ্ন। যেমন এখানে কি বলছে, মেসেজ মুক্তা ট্রেডার্স নিম্নলিখিত হিসাবে এই খতিয়ানে উদ্ধৃত হতে 2017 সালে 31 ডিসেম্বর তারিখে রেয়ামিল তৈরি করো। আমাদেরকে এরকম অনেকগুলো হিসাব দিছে। যেমন হিসাবগুলো কি কি? মূলধন হিসাব, তারপর মজুত পণ্য, বিক্রয়, গ্যাস ও পানি, ভূমি ও দালান কোটা, মজুরি খরচ, দেনাদার, কমিশন, যন্ত্রপাতি, পরিবহন, তারপর উত্তোলন, ব্যবসায়িক খরচ, নগদ তহবিল, ব্যাংক জমা, ক্রয়, কর ও বিকর, তারপর আসবাবপত্র, প্রাপ্য হিসাব, ব্যাংক জমা, তারপর মজুত পণ্য, হ্যাঁ, অবচয়, ভাড়া, বেতন খরচ, তারপর বিমা সালামি, আন্তঃফেরত, পদবিল, পাওনাদার, বই ফেরত, ব্যাংক চার্জ, প্রাপ্তবার্তা। এখন এই অধ্যায়টা ভালো করে শেখার জন্য আমরা একটা মানে শর্টকাট টেকনিক অ্যাপ্লাই করব। আমরা তো হিসাব সমীকরণ E সমান L প্লাস ওই এবং ওইকে বাংলায় C প্লাস সি আই ই ডি এগুলো তো আমরা পারি। হ্যাঁ, এ মানে কি? আচ্ছা, কোনগুলা মানে কোন লেনদেনগুলা বা কোন হিসাবগুলা ডেবিট জের, কোন হিসাবগুলো ক্রেডিট জের, এটা আগে আমরা খাতায় লিখে ফেলি। আচ্ছা, আমাদের এ, তারপরে ই, তারপরে ডি, এগুলো হচ্ছে যাই ডেবিট জের হয়। তাহলে এগুলা কি জের হয় ভাইয়া? এগুলো হচ্ছে ডেবিট জের হয়। তাহলে এগুলাকে আমরা লিখে ফেলি ডি আর, ডেবিট জের। আচ্ছা, কোন কোন লেনদেনগুলো ক্রেডিট হয়? ইনকামকে আমরা আরও বলতে পারি, আইও বলতে পারি। আই, তারপর হচ্ছে লাইবিলিটিস, তারপর হচ্ছে যাই ক্যাপিটাল বা মূলধন, এগুলো হচ্ছে ক্রেডিট জের হবে, এগুলা ক্রেডিট জের। তাহলে আমরা এই যে ছোট একটা অংশ থেকে আমরা শিখে ফেললাম কোন কোন লেনদেনগুলো ডেবিট দিকে বসাবো। আমাদের এখানে তো আমাদের লেনদেন বা হিসাবগুলো দিয়ে দিবে, আমাদের কাজ হচ্ছে ডেবিট এবং ক্রেডিট দিকে বসানো। কোনগুলা ডেবিট দিকে বসে আর কোনগুলা ক্রেডিট দিকে বসে, এটা যদি আমরা পারি তাহলে তো আমাদের আর শিখার কিছু নাই। রেয়ামিল বলতে ডেবিট ক্রেডিট। তাহলে আমরা কি কি শিখলাম? সম্পদ, তারপরে সম্পদ, খরচ এবং উত্তোলন। সম্পদ, খরচ এবং উত্তোলন এগুলা কোন দিকে বসে ভাইয়া? ডেবিট দিকে বসে। আচ্ছা, তাহলে এই যে সম্পদ, খরচ এবং উত্তোলন এগুলা কোন দিকে বসবে? ডেবিট দিকে বসবে। আচ্ছা, আমরা আবার কলমটা নিই। আচ্ছা, তাহলে আমাদের এই যে সম্পদ, খরচ, উত্তোলন ডেবিট দিকে বসবে, আর আয়, দায়, মূলধন এগুলো ক্রেডিট দিকে বসবে। তাহলে আমাদের ওই হিসাবটা যেটাই হোক, আমাদের যেই লেনদেনটাই দেখ, এটা তো এই 6টা হিসাবের মধ্যেই পড়বে, ঠিক না? হিসাব সমীকরণে এই 6টা হিসাবের মধ্যেই পড়বে। এটা যদি সম্পদ, খরচ, উত্তোলন হয় তাহলে ডেবিট দিকে বসাবো, আর এটা যদি আয়, দায়, মূলধন হয় তাহলে ক্রেডিট দিকে বসাবো। এরপরে আমাদেরকে শিখতে হবে কিছু কিছু হিসাব রেয়ামিলে আসবে না। কোন কোন হিসাব রেয়ামিলে আসবে না এটা আমাদেরকে খাতায় লিখে নিলে সবচেয়ে ভালো হয়। যেমন হাতে নগদ, মানে নগদ টাকা, হাতে নগদ যদি বছরের শুরুটা হয়, প্রারম্ভিক হাতে নগদ বা হাতে নগদ এক এবং ব্যাংক জমা এক, তিনটা জিনিসটা মিলে আসবে না। হাতে নগদ এক, ব্যাংক জমা এক, মজুত পণ্য 31/12, মানে প্রারম্ভিক হাতে নগদ এবং ব্যাংক জমা আসবে না এবং সমাপনী মজুত পণ্য আসবে না।
আচ্ছা তাহলে আমরা শুরু করি। আমাদের এই লেনদেনগুলা আমরা সবগুলা মূলধন কি আমাদের সি না, এই যে সি, তাহলে আমরা তো জানি সি কোন দিকে বসে, সি বসে হচ্ছে ক্রেডিট দিকে। এই যে এখানে দেখো মূলধন ক্রেডিট দিকে বসাবো। টাকার এন্ট্রি আমরা কীভাবে বুঝবো? টাকার এন্ট্রি আমাদেরকে দিয়ে দিবে, টাকা নিয়ে আমাদের কোনো ঝামেলা নাই। আমাদের জাস্ট এটা জানতে হবে কোনটা ডেবিটে বসাবো কোনটা ক্রেডিটে বসাবো। মূলধন আমরা কোন দিকে বসাবো? মূলধন আমরা ক্রেডিটে বসাবো। যেমন আচ্ছা এরপরে মজুত পণ্য, মজুত পণ্য আমাদের কোন দিকে বসবে? ডেবিট দিকে বসবে। আচ্ছা তো প্রারম্ভিক মজুত এটাকে আমরা খরচ হিসাবে ডেবিট দিকে বসাবো। তার বিক্রয়, বিক্রয় আমাদের কি আর না, মানে আয় না, তো আমরা তো আয়কে কোন দিকে বসে? ক্রেডিট। এই যে আর কোন দিকে বসে? ক্রেডিট দিকে। তাহলে এই যে আমরা বিক্রয়কে কোন দিকে বসাবো? বিক্রয়কে আমরা ক্রেডিট দিকে বসাবো। সেম গ্যাস ও পানি, এটা হচ্ছে আমাদের একটা খরচ হিসাব, তাহলে খরচ কোন দিকে বসে? ডেবিট দিকে বসে। তা ভূমি ও দালান কোঠা যাবতীয় সম্পদ, এটা যেই সম্পদে হোক, হাতে নগদ হোক, ব্যাংক জমা হোক, ভূমি ও দালান কোঠা হোক, আসবাবপত্র হোক, এটা আমরা কোন দিকে বসাবো? ডেবিট দিকে বসাবো। মজুরি খরচ, এটা একটা খরচ, তাহলে আমরা কি করব? মজুরি খরচকে আমরা কোন দিকে বসাবো? খরচকে দেখে তোমরা বলো তো, মজুরি খরচকে আমরা ডেবিট দিকে বসাবো। আচ্ছা মজুরি খরচকে আমরা কোন দিকে বসাবো? ডেবিট দিকে বসাবো। আচ্ছা তারপর তাহলে এরপর হচ্ছে দেনাদার, দেনাদার কি আমাদের অবশ্যই একটা সম্পদ, তাহলে ডেবিট দিকে। কমিশন, আচ্ছা তোমরা বলতে পারবে ভাইয়া কমিশন কি আয় নাকি ব্যয়? কমিশনটা আয় হতে পারে ব্যয় হতে পারে, যেহেতু আমাদেরকে কিছু বলে নাই, আয় ব্যয় কিছু উল্লেখ করে নাই, তাহলে আমরা এটাকে ব্যয় হিসাবে ধরে নিব। তাহলে কমিশনকে আমরা ব্যয় হিসাবে ডেবিট দিকে বসাবো। এরপর যন্ত্রপাতি সম্পদ, তাহলে ডেবিট দিকে বসাবো। তার পরিবহন খরচ, তাহলে ডেবিট দিকে বসাবো। উত্তোলন ডি, ডেবিট দিকে। এই যে আমাদেরকে জাস্ট এটাই মনে রাখতে হবে বারবার, এ ই ডি এই তিনটা বসবে হচ্ছে ডেবিট দিকে। তারপর আর এল সি, হ্যাঁ মানে হচ্ছে যাই সম্পদ খরচ উত্তোলন ডেবিট দিকে বসবে, আয় দায় মূলধন ক্রেডিট দিকে বসবে। তাহলে যন্ত্রপাতি সম্পদ তাহলে তাহলে কোন দিকে বসবে? ডেবিট দিকে। পরিবহন খরচ, খরচ তাহলে ডেবিট দিকে। উত্তোলন ডি, তাহলে ডেবিট দিকে। ব্যবসায় খরচ ই, ডেবিট দিকে। নগদ তহবিল সম্পদ, তাহলে ডেবিট দিকে। তারপর হচ্ছে ব্যাংক জমা, এটা সম্পদ, ডেবিট দিকে। ক্রয়, এটাও খরচ, ডেবিট দিকে। কর ও বিকর, এটাও খরচ, ডেবিট দিকে। তারপর হচ্ছে আমাদের আসবাবপত্র সম্পদ, ডেবিট দিকে। প্রাপ্য বিল সম্পদ, ডেবিট দিকে। অবচয় খরচ, ডেবিট দিকে। ভাড়া প্রাপ্তি, শুধু এই প্রাপ্তি কথাটা যদি না থাকতো তাহলে এটাকে আমরা ডেবিট দিকে দিতাম। যেহেতু ভাড়া প্রাপ্তি, তাহলে তো এটা আমাদের জন্য ব্যয় না, এটা আমাদের জন্য আয়, তাহলে ক্রেডিট দিকে বসবে। আবার বলতেছে যদি ভাড়া প্রাপ্তি তাহলে ক্রেডিট দিকে, শুধু ভাড়া হলে ডেবিট দিকে। যেমন এখানে আরেকটা, এই যে কমিশনের সাথে যদি এরকম প্রাপ্তি থাকতো, কমিশনের সাথে যদি এরকম প্রাপ্তি থাকতো তাহলে আমরা এটাকে ডেবিট দিকে না খরচ হিসাবে না ধরি, ক্রেডিট দিকে আয় হিসাবে ধরতাম। তারপর হচ্ছে বেতন খরচ, বেতন খরচ আমরা কোন দিকে বসাবো? ডেবিট দিকে খরচ হিসাব। বিমা সালামি খরচ, ডেবিট দিকে। আন্তঃফেরত, আন্তঃফেরত মানে হচ্ছে বিক্রয় ফেরত, এটা কিভাবে মনে রাখবো? মানে বিক্রয়, আন্তঃফেরত মানে বাইরে থেকে পণ্য আমাদের প্রতিষ্ঠান থেকে আসছে, বিক্রয় ফেরত। তাহলে বিক্রয় ফেরতের কারণে আমাদের কি করতে হবে? আচ্ছা বিক্রয় ফেরতের কারণে আমাদের প্রতিষ্ঠানে টাকা আসবে নাকি যাবে? আমাদের প্রতিষ্ঠান মানে পণ্য বাইরে থেকে আসবে এবং টাকা ব্যাক দিতে হবে, বা বাকিতে বিক্রয় করলে আমাদের দেনাদার কমে যাবে। তো বিক্রয় ক্রেডিট দিকে বসে, তাহলে বিক্রয় ফেরত ডেবিট দিকে বসবে। আর বই ফেরত হলে তাহলে ক্রেডিট দিকে যাবে। কেমন? আচ্ছা পদেয় বিল, যত প্রকার দায় আছে পদেয় আছে, তাহলে এগুলা ক্রেডিট দিকে যাবে। কেন? এল ক্রেডিট। পাওনাদারও সেম কথা, এল ক্রেডিট দিকে যাবে। বই ফেরত একটু আগে বসাইলাম, এই যে আন্তঃফেরতের বিপরীত হচ্ছে বই ফেরত, আন্তঃফেরত হচ্ছে বিক্রয় ফেরত, বই ফেরত হচ্ছে ক্রয় ফেরত। ক্রয় ডেবিট দিকে থাকে, ক্রয় ফেরত তার উল্টা দিকে ক্রেডিট দিকে। আর ব্যাংক চার্জ খরচ, ব্যাংক চার্জ হচ্ছে ডেবিট দিকে বসবে। আর বাট্টা প্রাপ্তি হচ্ছে যাই ক্রেডিট দিকে আয়। যখন আমরা সবগুলা পোস্টিং দিব তখন আমাদের ডেবিট আইটেম এবং ক্রেডিট আইটেম যোগ করব, যোগ করলে আমাদের যে মানে যত টাকা হবে, দেখবো যে আমরা ডেবিট দিকে যত টাকা হবে ক্রেডিট দিকে তত টাকা হবে, তখন আমরা ধরে নিব যে আমাদের অঙ্ক সঠিক। যেমন এই অঙ্কের মধ্যে আমরা দেখলাম যে 1,62,520 টাকা ডেবিটেও, 1,62,520 টাকা ক্রেডিট দিকেও, তাহলে আমরা ধরে নিলাম যে আমাদের অঙ্ক সঠিক। আচ্ছা ভাই সব সময় কি 100% এইরকমই হয়? না, কিছু কিছু ক্ষেত্রে তোমরা দেখবা যে হয়তো স্যাররা অনিশ্চিত হিসাবের জন্য মানে ডেবিট আইটেম ক্রেডিট আইটেম মিলবে না, তবুও কিন্তু অঙ্কটা সঠিক। তখন আমরা কি করব? যদি কখনো দেখো যে ডেবিট দিকে কিছু টাকা কম আছে, ক্রেডিট দিকে বেশি আছে, ধরো ডেবিট দিকে আছে এই যে 1,62,000, ক্রেডিট দিকে আছে 1,62,520 টাকা, তার মানে ডেবিট দিকে এই 520 টাকা কম আছে, তখন আমরা এই টাকাটা লিখি, নতুন একটা হিসাব লিখবো যে অনিশ্চিত হিসাব।
তবে সাধারণত অনিশ্চিত হিসাব একদমই খুবই কম, গুটি কয়েক অঙ্কের মধ্যে আসে। ঠিক আছে, তাহলে আমরা এই 28টা লেনদেন যদি বুঝে বুঝে ভালো করে আমরা তোমাদের জন্য পরামর্শ হচ্ছে এগুলা পাশে তোমরা ই মানে হচ্ছে যে শর্ট ফর্মগুলো, এই শর্ট ফর্মগুলো লিখবা। লেখি যদি এই 28টা লেনদেন একটা যাবে মানে 28টা লেনদেন করে একটা সার তোমার মানে করে তারপর তোমার এই যে ফর টেবিলের সামনে রাখো, তাহলে দেখবা যে 2-3 দিনের মধ্যে মানে হচ্ছে তোমার এটা মুখস্থ হয়ে যাবে। তখন তুমি দেখবে যে আচ্ছা ঠিক আছে, এ হলে ডেবিট দিকে, ই হলে ডেবিট দিকে, ডি হলে ডেবিট দিকে, তারপর হচ্ছে আই, আর হলে ক্রেডিট দিকে, এল হলে ক্রেডিট দিকে, সি হলে ক্রেডিট দিকে, তখন তোমার আর সমস্যা হবে না। আচ্ছা, তাহলে র্যামিল নিয়ে আমাদের আশা করি আর সমস্যা হবে না। এবার র্যামিলের যে থিওরিগুলো আছে, আমরা থিওরিগুলো নিয়ে একটু পড়ালেখা করি। আচ্ছা, র্যামিল নিয়ে আশা করি আমাদের অলরেডি র্যামিল কিভাবে করতে হয়, র্যামিল কি করতে। আচ্ছা, র্যামিল মানে কি, মানে হচ্ছে যে হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করে আমাদের এতটুকু। যেমন আমরা প্রথমে লেনদেন করি, তারপর জাবেদা, তারপর খতিয়ান, তারপর র্যামিল। এই র্যামিল পর্যন্ত করার পর আমাদের হিসাবগুলো ঠিক আছে কিনা এটাই করা হচ্ছে যে আমাদের মানে হচ্ছে মূল কাজ। তো র্যামিলের একটু আগে আমরা দেখলাম হচ্ছে যে 2 পাশ সঠিক হয় মানে সমান হয়, এই পাঁচটা যতটুকু টাকা হয় এই পাঁচটাও সেম টাকা হয়। আমরা এর আগে দেখলাম যে যা ডেবিট দিকে কি বসে, সম্পদ, তারপরে ব্যয়, হ্যাঁ, তারপর উত্তোলনও বসে কিন্তু। আর ক্রেডিট দিকে কি বসে, দায় বসে, তারপর আয় বসে, তারপর মূলধন বসে, কেমন মূলধন বসে। আচ্ছা, এরপর আমরা র্যামিলে ধারণা দিছি আমাদেরকে র্যামিলে কি সমস্যা বা র্যামিল করা কি উদ্দেশ্য, মানে মূলত গাণিতিক শুদ্ধতা যাচাই করা হচ্ছে র্যামিলের মুখ্য উদ্দেশ্য আর কি, মানে লেনদেনগুলো সঠিকভাবে লিপিবদ্ধ হয়েছে কিনা এটা যাচাই করা। আচ্ছা, র্যামিলের যে শকটা এটা আমরা একটু দেখি। র্যামিলের যে শক, প্রথমে আমরা ক্রমিক নাম্বার দিব মানে সিরিয়াল নাম্বার দিব, তবে হিসাবের নাম আমাদের যে প্রশ্নের মধ্যে যে হিসাবগুলো দিচ্ছে এই হিসাবগুলোর নাম দিব। তারপর খতিয়ান ফিসটা এটা যা সাধারণত কাজে লাগে না তবুও দিতে হবে। আর ডেবিট টাকা, ক্রেডিট টাকা, উপরে আমরা প্রতিষ্ঠানের নাম দিব। ধরো আমরা হচ্ছে রিফাত কোম্পানি, তাহলে আমরা উপরে রিফাত কোম্পানি লিমিটেড এটা দিলাম। তারপর র্যামিল, তারপরে সালটা আমাদেরকে দিতে হবে 31 ডিসেম্বর সমাপ্ত বছরের জন্য। হ্যাঁ, আচ্ছা, র্যামিল হিসাবে কোনো অংশ নয় সেহেতু র্যামিলে কোনো শক নাই নির্দিষ্ট, তবে যেহেতু এই কলামেই করে, এই শকেই করে, আমাদেরকে এটাতেই করতে হবে। আচ্ছা, এখানে কোড নং, শিরোনাম এগুলো একটু ব্যাখ্যা দিয়ে বুঝাইছে। র্যামিলে প্রস্তুত করার কি বিষয় থাকে, অনেকগুলো বিষয়ের কথা বলছে, এই রিডিংগুলো তোমরা একটু পড়বা। আচ্ছা, এখানে আবার যাবতীয় সম্পদ কি সম্পদ থাকতে পারে এটা খুবই গুরুত্বপূর্ণ। যেমন সম্পদ হিসেবে ভূমি থাকতে পারে, আর দালান কোঠা থাকতে পারে, ইজারা সম্পত্তি থাকতে পারে, আজাফটা থাকতে পারে, যন্ত্রপাতি, বিনিয়োগ, দেনাদার হিসাব, প্রাপ্য নোট, নগদ তহবিল, সুনাম এগুলো থাকতে পারে। যাবতীয় খরচ, অগ্রিম যদি, আচ্ছা খরচের কখনো অগ্রিম, ধরো হচ্ছে বেতন তো খরচ, অগ্রিম বেতন দিয়ে দিলে এটা আবার যখন সম্পদ হয়ে যাবে। আবার ধরো হচ্ছে ব্যয়, ধরো হচ্ছে যে মানে হচ্ছে যে ধরো বেতন এটা যদি বকেয়া থাকে যায় তখন এটা দায় হয়ে যায়। যেমন অনুপার্জিত আয় মানে হচ্ছে যায় তুমি টাকা কাজ করার আগে তুমি টাকা পাই গেছো, যেমন আমি তোমার ফাইভ পড়ানোর আগে 1 মাসের টাকা অ্যাডভান্স করলা তুমি, এটা আমার জন্য হচ্ছে যে অনুপার্জিত আয়, মানে টাকা পাই গেলাম কাজ করলাম না, এটা আমার জন্য দায়। আবার এটা তোমার দৃষ্টিকোণ থেকে তুমি তো অগ্রিম টাকা দিছো, তোমার জন্য তুমি এখনো সুবিধা পাও না কিন্তু টাকা দিয়ে দিছো, এটা তোমার জন্য সম্পদ, আমার জন্য দায়। আচ্ছা, এগুলো আমাদেরকে বুঝতে হবে কোনটা সম্পদ কোনটা দায়, এটা নিয়ে আমাদের হিসাব অধ্যায়ের একটা অধ্যায় অলরেডি আমরা আলোচনা করছি। আমি ধরে নিলাম যে তুমি কোনটা এ, কোনটা এল, কোনটা ডি, কোনটা ই এগুলো যাচাই করতে পারো, মানে কোনটা কোন হিসাব এটা ধরতে পারো। তাহলে আমরা জাস্ট এ ই ডি ডেবিট দিকে বসবে, তারপরে আর এল সি এগুলো ক্রেডিট দিকে বসবে। আচ্ছা, এখন এমসিকিউর জন্য কিছু জিনিস গুরুত্বপূর্ণ, যেমন র্যামিলে কয়েক প্রকার ভুল আছে। যেমন বাদ পড়া ভুল র্যামিলে, তুমি ধরো একটা এন্ট্রি বাদ পড়ে গেছে টোটালি, কিন্তু তুমি তবুও তোমার র্যামিল মিলে যাবে। যেমন ধরো জাবেদা থেকে খতিয়ানে স্থানান্তরের সময় কোনো একটা হিসাব বাদ পড়ে গেলে, অথবা শুধুমাত্র একটি পক্ষ হিসাবভুক্ত করলে, অথবা ব্যবসা উদ্দিতে র্যামিলে স্থানান্তর না করলে, যেমন রহিম ব্রাদার্সকে 5,000 টাকা প্রদান করছে, তাহলে আমরা রহিম ব্রাদার্স হিসাব ডেবিট, নগদ হিসাব ক্রেডিট। এই লেনদেনটির জন্য খতিয়ানে যদি শুধু রহিম ব্রাদার্স উঠানো হয় বা নগদ স্থানান্তর করা হয়, অথবা রহিম ব্রাদার্স হিসাবে অন্তর্ভুক্ত উদিত র্যামিল অন্তর্ভুক্ত হলো না। আচ্ছা, এখানে কি বলছে, মানে বলতেছে যে একটা লিখি না আমরা কোনো একটা হিসাব, তখন এটাকে বলছে বাদ পড়ার ভুল। আর যখন আমরা ধরো ইচ্ছে যাই লিখছি কিন্তু ভুল লিখছি, আচ্ছা যেমন একটা উদাহরণ দাও, ধরো জাবেদা থেকে খতিয়ানে স্থানান্তর সময় যদি এক হিসাবে ডেবিট অন্য হিসাবে ক্রেডিট দিকে, অথবা এক হিসাবে ক্রেডিট অন্য হিসাবে ডেবিট দিকে লেখা হয়, অথবা খতিয়ানে 2 বার লেখা হয়, তখন এটাকে আমরা লিখবো হচ্ছে খতিয়ানের লেখার ভুল।
যেমন রহিম বাদার্স হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। এখানে রহিম বাদার্স হিসাব ডেবিটকে যদি খতিয়ানে ক্রেডিট দিকে লেখা হয় এবং নগদান হিসাবকে ক্রেডিটকে যদি ক্রেডিট করা হয়, অথবা নগদান হিসাব ক্রেডিটকে যদি ডেবিট হিসাবে লেখা হয় এবং রহিম বাদার্সকে হিসাবকে যদি ডেবিট হিসাবে দেখা হয়, তখন এরকম ভুলকে বলা হচ্ছে লেখার ভুল। তারপর আমরা যদি টাকার কলামে ভুল করি, যেমন ধরো 2000-কে 20,000, 20,000-কে 2000, তখন এটা টাকার অঙ্কের ভুল বলে। আবার কিছু কিছু ক্ষেত্রে খতিয়ান উদ্ধৃত নির্ণয়ে ভুল করি, যোগ বিয়োগে ভুল হয়। আবার মিলে স্থানান্তরে ভুলও করি। এই ভুলগুলো এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ, সৃজনশীলের দরকার নাই। আচ্ছা, ভুল সাধারণত হচ্ছে যায় একটা হচ্ছে করণিক ভুল, একটা হচ্ছে নীতিগত ভুল। নীতিগত ভুল থেকে একটা এমসিকিউ আসবে, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটা আমি একটু জাস্ট বুঝাই দিই। ধরো আজাফত হচ্ছে যে আমরা মূলধন জাতীয় আর মুনাফা জাতীয় লেনদেন শিখছি। যেমন পণ্য ক্রয় হচ্ছে মুনাফা জাতীয় লেনদেন, আজাফত ক্রয় হচ্ছে মূলধন জাতীয় লেনদেন। আমরা যদি আজাফত ক্রয়কে শুধু ক্রয় হিসাবে লিপিবদ্ধ করি, তাহলে সম্পদকে খরচ লিখে ফেলছে। আজাফত একটা সম্পদ হিসাবে, ওটাকে খরচ লিখে ফেলছে। আবার ধরো শুধু ক্রয়কে আজাফত ক্রয় লিখে ফেলছে, তাহলে খরচকে সম্পদ লিখে ফেলছে। মানে হচ্ছে যায় মূলধনকে মুনাফা জাতীয় অথবা মুনাফা জাতীয়কে মূলধন জাতীয়, এরকম যদি করি, এটাকে বলা হচ্ছে নীতিগত ভুল। তাহলে নীতিগত ভুল বলে মূল কথা কি, মূলধন জাতীয় লেনদেনকে মুনাফা জাতীয় লেনদেন অথবা মুনাফা জাতীয় লেনদেনকে মূলধন জাতীয় লেনদেনে লিপিবদ্ধ করাকে বলেছে নীতিগত ভুল। আর করণিক ভুল কি, বাদ পড়ার ভুল, লিখার ভুল। মোট কথা হচ্ছে নীতিগত ভুল বাদে যত ভুল আছে সবগুলো হচ্ছে করণিক ভুল। বাদ পড়ার ভুল, লিখার ভুল, তারপর হচ্ছে বেদাখিলার ভুল, পরিপূরক ভুল, এইগুলো সবগুলো হচ্ছে করণিক ভুল। এগুলো সবগুলো উদাহরণ দিচ্ছে বাদ পড়ার ভুল কি। যেমন তারা বলছে যে বাকিতে বিক্রয় করছে 20,000 টাকা, তার বিক্রয় যাবে দাম মোটেও লেখা হলো না, ফলে খতিয়ানে আসলো না, খতিয়ানে না আসলে তারা মিলে আসতো না, তো এটা টোটালি বাদ গেছে, এটা বাদ পড়ার ভুল। তারপর লেখার ভুল, যদি আমরা লেনদেনের আচ্ছা প্রাথমিক হিসাব বইতে কোনো লেনদেনের পরিমাণ কম বা বেশি লেখা হলে বা খতিয়ানের সংশ্লিষ্ট হিসাবের উভয় দিকে উক্ত অঙ্কের টাকা পরিমাণ যদি কম বা বেশি লেখা হয়, এই ধরনের ভুলকে মিলে কি বলে, লিখার ভুল বলে। তারপর হচ্ছে বেদাখিলার ভুল, জাবেদা ভুল করছে। যেমন কালাম ট্রেডার্সের নিকট হতে 20,000 টাকা নগদে পাওয়া গেলে এটা ডেবিট দিকে ঠিকই লেখা হয়েছে, কিন্তু ক্রেডিট দিকে কালাম ট্রেডার্সের পরিবর্তে, মানে আমরা লেনদেনটা ঠিকই লিখছি, জাস্ট কালাম ট্রেডার্সের জায়গায় সালাম ট্রেডার্স লিখে ফেলছি, এটা হচ্ছে বেদাখিলা ভুল। আর পরিপূরক ভুল, ধরো একটা ভুল করছো, ওর ভুলে ভুলে অঙ্ক মিলে যায়, যেটাকে বলে একটা ভুল আরেকটা ভুল দ্বারা মানে সলভ হয়েছে। যেমন উদাহরণ হিসাবে দেখো, শিয়াব ট্রেডার্সের নিকট 5,000 টাকা ডেবিট করার কথা ছিল, তা ভুলে 500 টাকা ডেবিট করছে। আবার জামাল ট্রেডার্সের নিকট 5,000 টাকা ক্রেডিট করার কথা, ওইখানে আমরা 500 টাকা ক্রেডিট করছি, তার মানে দুই জায়গায় 4,500 টাকা কম লেখা হয়েছে, তাহলে এরা মিলে যাবে। আর নীতিগত ভুলটা হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ। নীতিগত ভুল, এটা থেকে এমসিকিউ আসবে। যেমন আমরা যদি মূলধন জাতীয়কে মুনাফা জাতীয়, যেমন কলকজ্জা কয়কে কলকজ্জা হিসাবে লেখা উচিত ছিল আমাদের, কিন্তু আমরা ওটাকে কি করি, কলকজ্জা হিসাবে ডেবিট না করে ক হিসাবে ডেবিট করছি। আর মেরামত খরচ, ভুলবশত মেরামত খরচ হিসাবে ডেবিট না করে কলকজ্জাতে করছে, মানে মূলধনকে মুনাফা, মুনাফাকে মূলধন হিসাবে লিপিবদ্ধ করছে, তখন এটাকে বলে নীতিগত ভুল। অশুদ্ধ রেয়ামিল শুদ্ধ করাও অনেকগুলাই উপায় আছে। যেমন প্রথমে রেয়ামিলে উভয় দিকে যোগফল ডেবিট বা ক্রেডিট পাশে ঠিক আছে কিনা এটা যাচাই করব। তারপর এটা তোমাদের পরীক্ষার জন্য দরকারি, মানে পরীক্ষা কিভাবে অশুদ্ধ রেয়ামিল শুদ্ধ করতে, এটা আসবে না। জাস্ট তুমি যখন দেখবা যে তোমার রেয়ামিল মিলতেছে না, তখন তুমি কি কি স্টেপ ফলো করবা। আমার প্রথমে ব্যক্তিগত পরামর্শ হচ্ছে যে, ধরো তুমি দেখবা যে সবগুলা তোমার মানে প্রশ্নে যতগুলো এন্ট্রি দিছে সবগুলো তুমি লিখছো কিনা, লেখা ঠিক আছে। এরপর তুমি যোগটা টেনে দেখবা, ডেবিট দিকে সবগুলা যোগ আর ক্রেডিট দিকে সবগুলা যোগ তুমি ঠিকভাবে করছো কিনা, করার পরে দেখতেছো যে সমস্যা। তারপর দেখবা যে তোমার কোনো এন্ট্রি, ধরো কোনো এন্ট্রি ডেবিট দিকে বসার কথা কিন্তু ক্রেডিটে বসাই দিচ্ছে। এখন কথা হচ্ছে যে কিভাবে বুঝবা কোন এন্ট্রিটা। ধরো মানে তোমার দুই পাশে পার্থক্য 10,000 টাকা, ভালো করে বুঝো, দুই পাশে পার্থক্য 10,000 টাকা। এখন ওই এন্ট্রিটা একটা এন্ট্রি মানে তুমি উল্টা পাশে বসাইছো, হয়তো ডেবিটে বসানোর কথা ক্রেডিটে বসাই দিছো, ক্রেডিটে বসানোর কথা ডেবিটে বসাইছো, তাহলে তোমার দুই পাশে পার্থক্য দেখাতেছে 10,000 টাকা। এক পাশে ধরো 2 লাখ, আরেক পাশে 1,90,000, তাহলে তুমি দেখলা যে 10,000 টাকা পার্থক্য। এখন 10,000কে তুমি 2 দ্বারা ভাগ করবা, 5,000। এখন তোমার দেখবা যে র্যা মিললে 5,000 টাকা এন্ট্রি কয়টা আছে, দেখবা যে একটা বা দুইটা, বা একটা থাকতে পারে, দুইটা থাকতে পারে, বেশি থাকতে পারে, তুমি ওইগুলা যাচাই করবা ঠিকভাবে বসছে কিনা। ধরো তোমার এই যে বিক্রয় বসানোর কথা ছিল ক্রেডিটে, বিক্রয় 5,000 তুমি বসাই দিছো ডেবিটে, তাহলে ক্রেডিটে 5,000 বসায় নাই, আবার ডেবিটে 5,000 বেশি বসাই দিছে, এই জন্য 10,000 টাকা গ্যাপটা পড়ছে। তাহলে তুমি এটা কিভাবে শুদ্ধ করবা,
তুমি প্রথমে দেখলা যে দুই পাশে পার্থক্য 10,000, এখন তুমি ওইটাকে 10,000কে 2 দ্বারা ভাগ করলে 5,000। এবার তোমার প্রশ্ন থেকে 5,000 টাকার ফিগারগুলো বাইর করলা, দেখলা যে একটাই ফিগার বিক্রয়। তাহলে তুমি আচ্ছা বিক্রয় তো আমাকে এর দিকে বসানোর কথা ছিল, ডেবিট দিকে বসে দিছে, তাহলে আমি ডেবিট দিকে ক্রেডিটে বসালাম, তখন দেখবা যে তোমার 10,000 টাকার যে গ্যাপটা এটা ফিল আপ হয়ে যাবে। আচ্ছা ওরা অনেকগুলো টেকনিক দিচ্ছে, যেমন প্রথমে র্যামিলে উভয় দিকে যোগফল ডেবিট অথবা ক্রেডিট পাশের যোগফল ঠিক আছে কিনা এটা যাচাই করতে বলতেছে। তা খতিয়ানের প্রতিটি হিসাবে যে র্যামিলে তোলা হয়েছে কিনা এটা হিসাব করতে বলতেছে। তো হিসাবে ডেবিট ও ক্রেডিট উভয় যোগফল যথাক্রমে ডেবিট ও ক্রেডিট দিকে লেখা আছে কিনা এটা বলতেছে। তা জাবেদা হতে লেনদেনের খতিয়ান হিসাব সঠিকভাবে তোলা হয়েছে কিনা, তারা এমএলএ ভুল অঙ্কে ভুল করে বসে তোলা হয়েছে কিনা, এগুলা জাস্ট একটু দিছে। আচ্ছা এই কথাটাও বলছে, আমি তোমাদেরকে যেটা বলছি, এমএলএ ডেবিট ও ক্রেডিট পাশে পার্থক্যকে 2 দ্বারা ভাগ করে অথবা নির্ণীত রাশির কোনো উদ্দীপ্ত থাকলে তা সঠিক ঘরে আছে কিনা তা দেখাতে হবে। ওরা অনেক ফ্যাসায় ফেলছে। মূল কথা হচ্ছে যাই তোমার যে পার্থক্য ওটাকে 2 দ্বারা ভাগ করবা, করে দেখবা যে ওই ধরো 2 দ্বারা ভাগ করছে 5,000 হয়েছে বা 10,000 হয়েছে, ওই ফিগারে কোনো লেনদেন আছে কিনা। আর অনিশ্চিত হিসাব সাসপেন্স অ্যাকাউন্ট নিয়ে আমি অলরেডি তোমাদেরকে বলছি। অনিশ্চিত হিসাব মানে কি, সাধারণত যদি কখনো তোমার ডেবিট ক্রেডিট না মিলে তখন তোমার যেই পাশে টাকার কলাম কম থাকবে ওই পাশে তুমি যত টাকা কম তত টাকাকে অনিশ্চিত হিসাবে লিখবে। এটা হচ্ছে যায় তোমার যখন মিল একদমই মিলতেছে না তখন তুমি অনিশ্চিত হিসাবটা আনবা, ঠিক আছে। এটা একটা সাময়িক হিসাব, এটা কিন্তু মানে কোনো জায়গায় ভুল হয়েছে, এখন তুমি তো সারাক্ষণ মিল নিয়ে বসে থাকবে না, তখন তুমি কি করবে অনিশ্চিত হিসাব দিয়ে অঙ্ক মিলাই দিবা। তো এখানে যেমন এই যে এটা একটা উদাহরণ, একটা তোমার এইরকম করে দিতে পারে, যেমন কয়েকটা লেনদেন দিছে বলছে এটা দিয়ে একটা র্যামেল তৈরি করো। যেমন নগদান হিসাব ডেবিট, তারপর হচ্ছে মূলধন হিসাব ক্রেডিট দিকে বসবে, বিক্রয় হিসাব ক্রেডিট দিকে বসবে, দেনাদার হিসাব ডেবিট দিকে বসবে, ক্রয় হিসাব ডেবিট দিকে বসবে, বেতন খরচ হিসাব ডেবিট দিকে বসবে, বাড়ি ভাড়া ডেবিট দিকে বসবে, মজুরি খরচ ডেবিট দিকে বসবে। এরকম করে আমরা 2 পাঁচ যোগ করছি 1,60,000 কেমন। তো আশা করি র্যামেল অধ্যায়টা তোমরা পারবা। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টে বলবা। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে পরবর্তী ভিডিও। আসসালামু আলাইকুম।